আমরা জানি যে আজকে থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, যদিও সেখানে বেশ কিছু নির্দেশনা আছে এবং হিটস্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, বেশ কিছু জায়গায় অতিরিক্ত তাপমাত্রা দেখা দিচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, নানা ধরনের আসলে পরিবেশ এক ধরনের বিরূপ আচরণ করছে। আলোচনা করতে চাই বিষয়টি নিয়ে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান, পরিবেশ বিশেষজ্ঞ, এবং একই সাথে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত এবং একাত্তর সকালে ধন্যবাদ সময় দেবার জন্য। অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান, আপনার কাছে আসতে চাই, কারণ যেহেতু পরিবেশ নিয়ে আপনি কাজ করেন, আমরা তো পরিবেশকে একেবারেই বিরক্ত করে ফেলেছি, যার জন্য এই ধরনের বিরূপ এক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, এটি আমরা কম বেশি জানি। এখন এই যে তাপমাত্রা বারবার কথা আমরা বলছি এবং সেটি সামনের বছরগুলোতে আরও বাড়বে, পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ হতে যাচ্ছে, কেমন করে আমরা আসলে প্রকৃতির সাথে লড়াই করব? আপনার পরামর্শটা প্রথমে একটু শুনে নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, বর্তমান যে তাপমাত্রার অবস্থা বা তাপদাহ যেটি চলছে সেটি দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণেরই একটি ফল। এই অবস্থায় আসলে পরিবেশের সাথে আমাদের যুদ্ধ করার সুযোগ নেই, কারণ পরিবেশকে আমরা ক্ষতিগ্রস্ত করার কারণে পরিবেশ আমাদের সাথে বর্তমানে এই অবস্থা করছে। পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছি আমরা গাছ কেটে, আমরা জলাধারগুলো ধ্বংস করে, আমরা নদীকে দূষণ করে এবং অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত নগরায়ন শিল্পায়নের সাথে সাথে আমরা বায়ু দূষণ করে যাচ্ছি। আমাদের ভূগর্ভস্থ পানিকে আমরা অতিরিক্ত উদ্গীরণ করছি এবং কাচের তৈরি বিল্ডিংয়ের মতো পরিবেশ বিপক্ষ বিভিন্ন মাধ্যমে আমরা নির্মাণ কাজগুলো করছি। এত কিছু করার পরও জলবায়ু পরিবর্তনের যে প্রভাব রয়েছে সেটির সাথে সাথে আঞ্চলিক এবং স্থানীয় বিভিন্ন ফ্যাক্টরগুলো একই সময়ে অ্যাক্টিভ হওয়ার কারণে এবং যেসব ফ্যাক্টরগুলো কুলিং ইফেক্ট তৈরি করে সেই ফ্যাক্টরগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার কারণে আমাদের বর্তমান পরিবেশগত এই দুরবস্থা সৃষ্টি হয়েছে। এটি একদিনে হয়নি, এটি সমাধানও একদিনে করা যাবে না। আমাদেরকে সমন্বিতভাবে সকলকে অংশগ্রহণমূলকভাবে কাজ করে দীর্ঘ সময়ের একটি গবেষণা তথ্য উপাত্ত নিয়ে এই কাজটি সমাধানের জন্য কাজ করতে হবে। সেটি হয়তো দীর্ঘ একটি প্রক্রিয়ার কথা আপনি বলছেন। প্রথমত প্রশ্ন আসে, কেন তাহলে আমরা এটি নিয়ে আলোচনা আগে করিনি বা পরিকল্পনা নেইনি? কারণ আমরা তো জলবায়ু পরিবর্তন হচ্ছে আজ থেকে 15 থেকে 20 বছর আগেই এই আলোচনা বারবারই হয়েছিল যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে, সামনের বছরগুলোতে আমাদেরকে প্রাকৃতিক নানা ধরনের দুর্যোগের মধ্যে পড়তে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেখানে উল্টা আমরা দেখেছি যে গাছ কেটে ফেলেছি, আমরা প্রকৃতির উপর অনেক ধরনের অত্যাচার করেছি। সেটি আসবো, একই সাথে একটু বলবেন যে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বারবার কারণ কি? আমরা বারবারই সেখানে দেখছি যে 40-42 পর্যন্ত হয়ে যাচ্ছে তাপমাত্রা, একমাত্র সেই অঞ্চলটাতেই সবচেয়ে বেশি তাপমাত্রার কারণ কেন হচ্ছে বারবার? জি, দেখুন, আপনার দ্বিতীয় প্রশ্নটাতে আগে যায় যে বাংলাদেশের কোন একটি বিশেষ এলাকায় পরিবেশগত একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেলে সেখানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো রয়েছে, তাদের এটি ইতিমধ্যে তারা এই তথ্যটিও তাদের দেওয়া, আবহাওয়া অধিদপ্তরের দেওয়া। তাহলে আবহাওয়া অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় নিজ দায়িত্বে এটি গবেষণার আওতায় এনে বের করা দরকার ছিল কেন সেই এলাকায় তাপমাত্রা বেশি। কিন্তু দুঃখজনকভাবে আমরা শুধুমাত্র সাংবাদিক বাইরেই জানছেন এবং পরিবেশ এবং আবহাওয়া অধিদপ্তরই জানছেন, কিন্তু সরকারের অন্য অধিদপ্তরের এটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এইটি কিন্তু খুবই দুঃখজনক, যে কারণে এই সমস্যার সমাধানের দায় দায়িত্ব তো সাংবাদিক ভাইয়েরা দেন না, তারা প্রতিনিয়ত নিউজ করছেন এবং সবাই এটা জানছে। এখন উত্তরাঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে, চুয়াডাঙ্গা সহ অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটি ওই এলাকার অন্যান্য যে জেলাগুলো রয়েছে, যশোর থেকে শুরু করে কুষ্টিয়া থেকে শুরু করে ওই এলাকাগুলোতে রয়েছে। এক ধরনের পশ্চিমবঙ্গের যেই অংশটুকুতে তাপমাত্রা বেশি, তারও একটা লেগেসি আমাদের এই অঞ্চলে এসেছে, ফলে একটা বৃহৎ অঞ্চলে এই তাপমাত্রাটা বেশি আছে। সারা বাংলাদেশেরই তাপমাত্রা বেশি, কিন্তু ওই অঞ্চলের তাপমাত্রাটা বেশি। এখন
ওই অঞ্চলের নদীর সংখ্যা, বৃক্ষের সংখ্যা, ওই অঞ্চলে বিল্ট আপ এরিয়ার সংখ্যা এবং অন্যান্য সার্বিক গ্রাউন্ড ওয়াটারের যে নিচের দিকে নেমে যাওয়া, এই সার্বিক বিবেচনায় কিন্তু তাপমাত্রাটা বেশি হওয়ার একটি কারণ হতে পারে। এই জন্য আরও তথ্য উপাত্ত এবং গবেষণার প্রয়োজন রয়েছে। এখন তাহলে কি এটি সামনে আরো যখন তাপমাত্রা বাড়বে তখন চুয়াডাঙ্গায় কি আমরা আরো বেশি তাপমাত্রা বাড়তে দেখবো? বিষয়টা অনেকটা কি এরকম, নাকি একই সাথে আরো অন্যান্য অঞ্চল যুক্ত হবে? আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র থেকে যেই বায়ুটি প্রবাহিত হচ্ছে এবং এটি পশ্চিমবঙ্গ হয়ে চুয়াডাঙ্গা হয়ে আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে। ফলে এখানে বায়ু প্রবাহের, শুষ্ক বায়ু প্রবাহের একটি বিষয় আছে এবং সেখানে এল নিনোর প্রভাবের কথাও বিবেচনায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন এই বাস্তবতার মধ্যে আমরা বারবারই এখন বলছি হঠাৎ করে যে গাছ যদি আমরা বিভিন্ন জায়গায় লাগাতে পারি তাহলে হয়তো পরিবেশ কিছুটা রক্ষা পাবে। আসলেও কি গাছ এখন যদি আমরা লাগানো শুরু করি তাহলে কি কোনো ধরনের পরিবর্তন আসবে নাকি? কারণ একটি গাছ বড় হবার জন্য তো প্রথমত সময় লাগবে, আর এই সময়ের ভেতরে তো তাপমাত্রা কোনোভাবে কমছে না, এতে আসলে হিতে কোনো বিপরীত হবে কিনা? জি দেখুন, আপনি যথার্থই বলেছেন যে এপ্রিল মে মাসগুলা শুষ্ক মাস এবং এই মাসগুলোতে গাছ লাগানোর মাস নয়। এই সময়ে আমরা অত্যাধিক তাপমাত্রায় নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে আমরা হয়তো ভাবছি যে এই মুহূর্তে আমরা অনেকগুলো গাছের প্রয়োজন আছে এবং আমরা গাছ লাগিয়ে ফেলবো, কিন্তু গাছ লাগানোর জন্য উপযুক্ত মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এবং সেই সময়ে আমরা দেখবো হয়তো আমরা বেমালুম ভুলে গেছি যে আমরা এপ্রিল মেতে কেমন তাপমাত্রা ছিলাম, কারণ জুলাই আগস্ট মাসে যখন প্রচুর বৃষ্টিপাত হবে তখন তাপমাত্রা আরও সহনশীল হয়ে দাঁড়াবে। ওই সময়ে আমাদের এখন যে গাছ লাগানোর যে আবেগ রয়েছে সেটি থাকবে কিনা সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তবে আমরা গাছ লাগানোর যে এখন আলোচনাটি সেটিকে আমি পজিটিভলি দেখতে চাচ্ছি। এই পজিটিভ আবেগটি যদি আমরা ধরে রাখতে পারি এবং গাছ লাগানোর বিষয়টিকে যদি সামাজিক আন্দোলনের রূপ নিতে পারি আমরা, তাহলে আমাদের যে প্রায় 16 থেকে 18 কোটি মানুষের প্রত্যেকে যদি একটি বা দুটি করেও আমরা গাছ লাগাই তাহলে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এবং গাছের যে কোনো বিকল্প নাই সেটি আমরা সবাই জানি এবং মানি। সাথে সাথে আমাদের জলাধারগুলো রক্ষণ করতে হবে, প্রয়োজনে আরও এক্সপেনশনের, আরও নতুন জলাধার সৃজন আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এই জলাধার নীল এবং সবুজ এই দুটি সমাহার ছাড়া তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাবে। বৈশ্বিক তাপমাত্রায় 1.5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এটির প্রভাব যেমন আছে স্থানীয়ভাবে আমাদের বিভিন্ন রকমের অপরিকল্পিত উন্নয়ন এবং নগরায়ন এবং শিল্পায়নের সাথে সাথে সম্পদের অসম ব্যবহার আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে ছোট করে আপনার সাথে আলোচনা শেষ করতে চাই, যেহেতু আপনি পরিবেশ নিয়ে কাজ করেন। সেটি হচ্ছে গাছ লাগানোর কথা তো আমরা বলি, কিন্তু তার মধ্যে কোনো ধরনের ভাগ আছে কিনা যে কোন ধরনের গাছ আসলে বেশি লাগালে পরে এই তাপমাত্রাটি কমে আনা বা পরিবেশ রক্ষায় আসলে সেটি আমাদের জন্য উপকার হবে। গাছ লাগালে আমরা আসলে অনেক সময় দেখি যেটা আমাদের শহরের অন্যতম একটি বড় বলা যায় আসলে দুর্যোগই, সেটি হচ্ছে ভিন্ন গাছ, অন্য দেশের আবহাওয়ার সাথে মিল রেখে আমাদের এখানে গাছ, যেখানে একটা ফুলও হয় না, যেখানে কোনো পাখিও বসে না। আমাদের নিজেদের দেশের যেসব গাছগুলো রয়েছে বা দেশের আবহাওয়ার সাথে মিল রেখে যে গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি, মানে কোন ধরনের গাছ আসলে লাগানো উচিত? দেখুন, এটি স্বাভাবিকভাবেই প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব ভূপ্রকৃতি, মাটি এবং আবহাওয়ার উপর বিবেচনায় গাছ লাগানোর বিষয়টি আসে। এই ক্ষেত্রে প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট বা বোটানিস্ট দেশের সাথে পরামর্শ করে এই গাছ লাগানোর পরিকল্পনাটি করতে হবে। যত্রতত্র যেটি সেটি যে মন যা চাইলাম এই ধরনের গাছ লাগালে পরে সেই গাছ সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সারভাইভ করবে না, এবং সারভাইভ করলেও সেটি খুব একটা উপকারে আসবে না আমাদের। যেমনটা বলছিলেন অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান, আলোচনা হয়তো চলবে সামনে, আপনার সাথে এই মুহূর্তে শেষ করতে হচ্ছে, কারণ আবহাওয়া যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাপ বাড়ছে, আবার আমরা নিশ্চয়ই বৃষ্টি যখন হবে সেটি অতিবৃষ্টিতে রূপান্তরিত হয়, তখনও হয়তো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে এখনকার মতো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা পরিবেশ নিয়ে কথা বলছিলাম, পরিবেশের সাথেই যেহেতু যুক্ত রয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, সেটি নিয়ে আলোচনা করতে চাই। কারণ অতিরিক্ত এই হিট অ্যালার্টের মধ্যে আমরা জানি
সকল স্বাভাবিক কার্যক্রম চলছে। এর বাস্তবতায় 3 দিনের অ্যালার্ট চলছে দেশে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, বাচ্চারা আজকে থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। কি ধরনের তাদের নিরাপত্তা বা স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা, আমরা সেটি জানবো। যুক্ত আছেন ডক্টর লেলিন চৌধুরী আমাদের সাথে। ডক্টর লেলিন চৌধুরী, জানাবেন আমাদেরকে যে প্রথমত যেহেতু আজকে থেকে শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, একেবারেই প্রাথমিক আসলে কি ধরনের তাদের ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোনো ধরনের অসুস্থতার মধ্যে তারা না পড়ে? চলমান যে তাপপ্রবাহ চলছে এর মধ্যে গুণগত কোনো পরিবর্তন না হলেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে, অর্থাৎ যে বিপদটা ছিল সেই বিপদটা এখনো বহাল রয়েছে। এই অবস্থায় কতগুলো প্রশ্ন দাঁড়িয়েছে, অর্থাৎ আমাদের বিদ্যালয়গুলো বিশেষ করে গ্রাম অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার একটি অংশে কোনো বিদ্যুৎ সরবরাহ নেই এবং অনেক বেশি লোডশেডিং হচ্ছে অনেক জায়গায়। এই অবস্থায় শিশুদেরকে যে স্কুলে বা বিদ্যালয়ে নেওয়া হচ্ছে কি ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রথমতই বলে রাখা ভালো যে প্রায় সবগুলো স্কুলেই এখন সকাল 7টা থেকে 10টার মধ্যে একটি শিফট চালু করে শুধুমাত্র সেই সময়েই বাচ্চাদেরকে শিশু কিশোরদেরকে বিদ্যালয়ে নেওয়া উচিত। কারণ 10টার পর থেকে বিকেল 3টে বা 4টা পর্যন্ত যে তীব্র তাপপ্রবাহ চলে এর মধ্যে গ্রামে যেখানে হেঁটে স্কুলে যেতে হয়, হেঁটে স্কুল থেকে আসতে হয়, সেখানে কিন্তু স্কুলে যাওয়া আসা একটা কঠিন বিষয়। দ্বিতীয়ত অনেক জায়গায় প্রায় 1 মাইল 1.5 মাইল আধা মাইল হেঁটে যেতে হয়, সেটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তবে যেসব জায়গায় এরকম হাঁটতে হয় আমাদের উপদেশ থাকবে যে তারা যেন প্রত্যেকে একটি ছাতা হাতে বের হন এবং রোদের মধ্যে এই ছাতাটি ব্যবহার করে। প্রত্যেকের ব্যাগে বা হাতে পানি বোতল থাকে, পিপাসার্থ হলে বা প্রস্রাবের পরিমাণ কমে গেলে বা প্রস্রাব ঘন হলে যেন তারা নিয়মিত পানি পান করে, এটি দেখতে হবে। অন্যদিকে দীর্ঘ অনেকক্ষণ যেন রোদে না থাকে সেটিও মনে রাখতে হবে। শুধু তাই নয়, স্কুলগুলোতে এটাও মনে রাখতে হবে যে বাচ্চাদেরকে যেসব স্কুলে রাখা হবে সবচেয়ে ভালো হয় যদি ক্রস ভেন্টিলেশন, ঠান্ডা দরজাগুলো দিলে একদিক থেকে আরেক দিকে বাতাস প্রবাহিত হতে ব্যবস্থা রাখা। কিন্তু শহরের স্কুলগুলিতে এই ব্যবস্থা নাই, ফলে শহরের স্কুলগুলিতে আমরা বলবো যে স্কুলের সময়টাকে, এটা অবশ্য গ্রামের জন্য প্রযোজ্য, স্কুলের সময়টাকে কমিয়ে আনা। যেসব বিষয়গুলো একেবারেই পড়াশোনা করতে হবে অবশ্যই পাঠ্য, সেসব বাদ দিয়ে অন্য পড়াশোনাটা কমিয়ে আনা এবং স্কুল যদি আবার কোভিডকালীন সময়ের মতো অনলাইনে কিছু ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলেও কিন্তু ভালো হয়। আমরা আরেকটা বিষয় বলবো যে গাছ লাগানোর বিষয় যেটি এসছে, সামনে যে বর্ষার মৌসুম এসছে, বাংলাদেশের সবগুলো স্কুল যদি এই তাদের স্কুলকে কেন্দ্র করে বিপুল সংখ্যক বৃক্ষরোপণ করে করে একটি স্কুলকে যেন একটি শীতল দ্বীপের মতো, আমরা যেমন দেখছি শহরের অনেক জায়গায় তাপদ্বীপ তৈরি হচ্ছে উত্তপ্ত অবস্থার কারণে, তার বিপরীতে গাছ লাগিয়ে যদি একটি শীতল দ্বীপ তৈরি করে তাহলে কিন্তু ভবিষ্যতের স্কুলগুলো ভালো থাকবে। কারণ ইতিমধ্যেই আমরা জানি ঢাকার যেসব জায়গায় যেমন রমনা পার্ক, মিন্টু রোড, যেসব জায়গায় প্রচুর সংখ্যক গাছ রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা ফার্ম গেট অথবা কারওয়ান বাজারের মোড়ের থেকে 3 থেকে 5 ডিগ্রি বা 4 ডিগ্রি কম, অর্থাৎ সেখানে গরম কম অনুভূত হয়। এইসব বিষয় মাথায় রাখতে হবে এবং বাচ্চাদেরকে পোশাকের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দিতে হবে। তারা যেন ঢিলে ঢালা সুতির পোশাক পরে। স্কুলে যে ইউনিফর্ম পরতে বাধ্য করা হয় এই মুহূর্তে ইউনিফর্মটা বাধ্যতামূলক না হলেই ভালো হয়। ঢিলে ঢালা সুতির পোশাক, কোনো আট-শাট জামা কাপড়, শার্ট প্যান্ট না পরা, অন্যদিকে হয় ছাতা বা অন্য কোনো সুতির কাপড় দিয়ে মাথা ঢেকে স্কুলে যাওয়া, এই বিষয়টিও নিশ্চিত করা উচিত। এবং স্কুলে গিয়ে তারা যেন স্কুলের সামনে যে পচা বাসি খাবার, নানা জাতীয় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আচার,
শরবত পানীয় এগুলো যে বিক্রি করে এগুলো যেন না খাবারের খায়। বিষয়টি কারণ একটু আমরা আপনার জানি কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা আপনারা বিশেষ করে পানির কথা বারবার বলেন, কিন্তু আমরা শুধু পানি খেতে দেখি না, সেখানে আমরা দেখি যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেখানে হয়তো শরবত খাচ্ছে যেটাতে চিনির পরিমাণ বেশি। আপনারা বলে থাকেন যে চিনি আসলে তৃষ্ণা মেটায় না, এটি আরও তৃষ্ণা বাড়িয়ে দেয়, অর্থাৎ তখন আপনি আরও বেশি হচ্ছে এই চিনি জাতীয় জিনিস আরও হচ্ছে শরীরে নেবেন এবং তার ফলে এক ধরনের দুর্বলতা আসলে বেশি কাজ করে। এর বিপরীতে আপনারা নর্মাল পানি এবং একই সাথে স্যালাইন খাওয়ার কথা বলছেন। এই বিষয়টি যদি একটু আমাদের অভিভাবকদের জন্য ব্যাখ্যা করে বলেন, কেন কোনটা খাবে এবং কেন কোনটা খাবে না? বাইরে তৈরি যে খোলা শরবত বা পানীয় রয়েছে এটি অবশ্যই খাওয়া যাবে না, কারণ এই শরবত এবং পানীয় তৈরিতে যে পানিটি ব্যবহার করা হয় সেটি নিরাপদ এবং সুপেয় পানি নয়। দ্বিতীয়ত, যে বরফটি ব্যবহার করা হয় ঠান্ডা করার জন্য সেটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা বরফ, এটি খাওয়ার জন্য নয়। এটি অত্যন্ত সাধারণ এবং অনেক ক্ষেত্রে নোংরা পানি দিয়েও তৈরি করা হয়। তৃতীয়ত, এই শরবত এবং পানীয়গুলোকে মিষ্টি করার জন্য ঘন চিনি নামের একটি রাসায়নিক ব্যবহার করা হয়, যেটি শরীরের জন্য ক্ষতিকর। অতএব এই তিনটির দ্বারা তৈরি শরবত বা পানীয় খেলে একদিকে যেমন ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া, অন্যদিকে পানি বাহিত রোগ যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড, হেপাটাইটিসের মতো রোগগুলি হয়। এবং আমরা বলবো যে এই সময় অতিরিক্ত মিষ্টি জাতীয় দ্রবণ বা শরবত খেলে সুগার হচ্ছে পানিকে টেনে নেয় গ্রহণ করে, ফলে এটি একদিকে যেমন পানির তৃষ্ণা বাড়িয়ে দেয় এবং অতৃপ্তি তৈরি করে পানি খাওয়ার পরেও, এবং এই কারণে বেশি বেশি পানি খেলে কিন্তু শরীরে পানির পরিমাণ বেড়ে যায়, যাতে এক ধরনের অবসন্ন ভাব তৈরি আসে, শরীরে দেখা যায় যে কর্ম উদ্দীপনা কমে যায়। এ কারণে আমরা বলবো যে সুপেয় নিরাপদ পানি আপনারা খাবেন, এবং যদি বেশি ঘাম হয় শরীরে তাহলে মাঝে মাঝে ওরস্যালাইন যুক্ত খাবার খাবেন, পানি খাবেন, কারণ ওরস্যালাইনের মধ্যে লবণ থাকে। লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা যখন শরীর থেকে অতিরিক্ত ঘাম আমাদের শরীর থেকে বের হয় তখন কিন্তু ঘামের সাথে সোডিয়াম জাতীয় যে লবণ সেটিও বের হয়ে শরীরে লবণ শূন্যতা তৈরি করে, ফলে ওরস্যালাইন খেলে কিন্তু সেই লবণ শূন্যতা দূর হয়। আবার আমরা দেখছি কেউ কেউ সারাক্ষণই ওরস্যালাইন খাচ্ছেন, এটিও কিন্তু শরীরের জন্য বিপজ্জনক, কারণ অতিরিক্ত পরিমাণ ওরস্যালাইন খেলে শরীরে সোডিয়াম ক্লোরাইড জাতীয় লবণের মাত্রা অনেক বেড়ে গিয়ে হাইপোন্যাট্রিমিয়া নামক এক ধরনের অসুস্থতা তৈরি করে, যেটি কিডনির জন্য ক্ষতিকর। পরিমিতভাবে সেটি চিনি হোক অথবা আপনি যেটা লবণের কথা বলছিলেন সেটি যেন খাওয়া হয় এবং একই সাথে একেবারে বিশুদ্ধ পানি যেন আমরা খাই এই অতিরিক্ত গরমের সময়। অসংখ্য ধন্যবাদ লেরিন চৌধুরী যুক্ত হয়েছিলেন এবং আপনি যে পরামর্শগুলো দিয়েছেন সেটি নিশ্চয়ই আমাদের সকল দর্শকের জন্য, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই আসলে সেটি উপকারে আসবে। আগামীতে নিশ্চয়ই আবারও নানা বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা হবে আপনার সাথে।